আর এবার বেলঘরিয়ার দিকে নজর রাখবো, কারণ সেখানে ব্যবসায়ীকে হুমকি, আবারও ব্যবসায়ীকে হুমকি। তবে এবার তোলাবাজির টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। ভোটের প্রচারে শ্রীতমার সঙ্গে এই ব্যবসায়ী, কিন্তু অভিযোগটা এই কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যের বিরুদ্ধে। এই কাউন্সিলরের মার টাকা নেওয়ার ছবি নিউজ 18 বাংলার ক্যামেরায়, সেই ছবি দেখাবো আপনাদের। এই আমার ড্রাইভার আর আমার বন্ধু এই টাকায় পৌঁছাতে গেছে, এই এখন টাকা গুনে ওকে দেবে। এসি তোমার মা বলছে আমার বাড়িতে এক্ষুনি সকালে টাকা পৌঁছে দাও। আমি নাচের স্কুলে বেরিয়ে গেলাম। 4, 5, 6, 7, 8, 9, 10, রাবারটা দিও, ঠিক আছে ঠিক আছে, আমি লাগিয়ে নিচ্ছি। দাঁড়িয়েই রইলে চেয়ারটা না, চেয়ারটা সামনে টানো, ট্রেনে বসো। দিন হচ্ছে আপনি প্রথম কথা বলেন। হ্যাঁ, দাদারাই গুনে দিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যালো, বলছি দাদারাই গুনে দিয়েছে, ঠিক আছে। কাউন্সিলরের মার টাকা নেওয়ার ছবি দেখলেন আপনারা নিউজ 18 বাংলার ক্যামেরায়, সেই ছবি। এবং আপনাদের জানাবো এবার কথোপকথন, এই শ্রীতমার সঙ্গে ব্যবসায়ীর কি কথোপকথন হয়েছে ফোনে, শুনুন। না টাকাটা তো আমার জোগাড় করতে হবে। তুমি কি 2.5 লাখ টাকা কি মানে সিরিয়াস বললে তো, আমি জারি কি বললাম আসলে আমি সেটা বুঝতে পারলাম। মানেটা কি? সামনে ইলেকশন, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচা আছে, তোমরা যদি এগিয়ে না আসো আমি দাঁড়াবো কি করে? তো কোমর ভেঙে যাবে আমার। এর আগেও তো আমি 5 লাখ টাকা তোমার ইলেকশনে 4-5-3-4 লাখ টাকা খরচা করেছি, তখন তো তুমি ছিলে না এখানে কোথাও। হ্যাঁ, কিন্তু যখন তুমি করেছো তখন তো আর আমি ছিলাম না। তো আমার সঙ্গে তোমার ইকুয়েশনটা প্রচন্ড ভাবে ট্রান্সপারেন্ট থাকাটা জরুরি। তোমার মনে হয় আমি তোমাকে ছ্যাবলামো মারার জন্য সকাল সকাল ডেকে বিরক্ত করলাম, তোমার টাইম ওয়েস্ট করলাম, আমার টাইম ওয়েস্ট করলাম? তুমি নিজে মুখে অ্যামাউন্টটা পর্যন্ত বলে গেছো যে আমি 1.5 লাখ টাকা তোমাকে ইলেকশনের মধ্যে দেবো, বাকি 1.5 লাখ টাকা আমি তোমাকে পরে দেবো। যেখানে আমি তোমাকে 1.5 বলেছি, তুমি আমাকে বলেছো টোটাল 2.5। দেখা পরিস্থিতি সেরকম কোনো কথা হয়নি, কথা মজুদ হয়েছে। এটা আবার লেখাপড়ি কোনোদিন হয় নাকি? আমি চেকে টাকা দেবো, আমি এমনি টাকা দেবো না। না আমি চেকে নেবো না, টাকা আমাকে দিতেই হবে। আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারিনি সকাল সকাল বসে। কথোপকথনেরও আপনারা শুনলেন। এবার সুবীরের কাছে যাব। সুবীর, বেলঘরিয়ায় ব্যবসায়ীকে হুমকি, টেলিফোনিক কথোপকথন, সেগুলো আমরা শুনছিলাম। একেবারে অভিযোগ কাউন্সিলর শ্রীতমার বিরুদ্ধে। দেখো, কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ড এই এলাকাতে কাউন্সিলর যিনি রয়েছেন শ্রীতমা ভট্টাচার্য, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্থানীয় একজন ব্যবসায়ী অমিত কুমার শাহকে। তিনি নির্বাচনের সময় কিন্তু তার কাছে টাকা চেয়েছিলেন এবং তার নির্বাচনে তিনি খরচ করেছিলেন, এবং তারপরেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তিনি টাকা চেয়েছেন এবং ফোনে সেই টাকা তিনি তাকে চেতেও দেখা শোনা গেছে। এবং তারপরে কিন্তু এই ব্যবসায়ী যখন টাকা দিতে অস্বীকার করেন, তখনই কিন্তু তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হয়, এমনটাই তিনি অভিযোগ করছেন ব্যবসায়ী। এবং এই ঘটনায় সে একদম সরাসরি কিন্তু কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। পাশাপাশি তিনি যথেষ্ট আতঙ্কিত রয়েছেন, পরিবার নিয়ে যথেষ্ট আতঙ্কিত রয়েছেন, কারণ কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য তাকে ফোন করে এই রকম ধরনের কথাবার্তা বলেছেন। এবং সেই জায়গা থেকে ব্যবসায়ী যেটা বলছেন যে কত তিনি টাকা দিতে পারবেন, তিনি যখন যা চেয়েছেন তিনি সেইভাবে করে দিয়ে গেছেন। প্রচারেও কিন্তু তার সাথে বিভিন্ন জায়গায় প্রচারে, বাড়ি বাড়িতে প্রচারে গিয়েছেন এই ব্যবসায়ী যিনি আছেন অমিত কুমার শাহ, তিনিও কিন্তু তৃণমূল কর্মী, তৃণমূল কংগ্রেস দল করেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি একটাই অভিযোগ করছেন যে কত টাকা দেওয়া যায়। তিনি একদিকে ব্যবসা করেন, সেই জায়গা থেকে দিনের পর দিন এইভাবে কিন্তু টাকা চেয়ে এসছেন শ্রীতমা ভট্টাচার্য। কিন্তু এই গোটা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তিনি বলেছেন তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বেশ সুবীর, একটু সঙ্গে থাকো, কারণ কাউন্সিলরই বা কি বলছেন, ব্যবসায়ী বা কি বলছেন, শোনাবো। যদি আমি ওই স্পটে থাকতাম বা আমার ওইখানে কোনো ভিডিও ফুটেজ থাকতো বা ওনাকে কোনো বাজে কথা বলতাম, তাহলে তো আমার নামে থানায় কমপ্লেন করতো। তাহলে আমার নামে কমপ্লেনটা কেন তখন থানায় করলো না? দ্বিতীয় কথা, উনি যখন ইলেকশনে দাঁড়ায় তখন আমি ওনার হয়ে সম্পূর্ণ খরচাপাতি যা কিছু সব কিছু আমি করেছি। আমি টিএমসি করি, উনিও টিএমসি করে, চক্রান্ত করুন কোনো জায়গায় নেই। উনি দিনের পর দিন যেভাবে টর্চারিং করছে, কখনো রাস্তায় দাঁড়িয়ে বলছে তুমি আমার দাদার মতন, আমি টালিগঞ্জে একটা ফ্ল্যাট কিনবো, 25 লাখ টাকা ধার দিও, তোমাকে আস্তে আস্তে শোধ করে দেবো, তোমার অনেক পয়সা হয়ে গেছে, পয়সার গরম হয়ে গেছে। পল্লী কমিটির প্রেসিডেন্ট নিজের সইয়ে নিজে প্রেসিডেন্ট হয়েছে,
মানে আগের কমিটির যিনি প্রেসিডেন্ট ছিল তাকে পারমিশন নেওয়ারও প্রয়োজন করেনি। সে পর্যন্ত আমার কাছে এসে চিঠি দিয়েছেন, রিটেন দিয়েছেন যে আমার পারমিশন ছাড়া, আমি একজন পল্লী কমিটির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও আমার পারমিশন ছাড়া কি করে নতুন পল্লী কমিটি হতে পারে, কিন্তু সেটা রেজিস্টার্ড পল্লী কমিটিও নয়। এই যে পল্লী কমিটিটাকে কেন্দ্র করে সে বিভিন্ন বেআইনি কাজ করার চেষ্টা করেছে, সেটাতে আমি হাত বসিয়েছি। অকারণে এটা করার চেষ্টা করছে, কারণ সে কোথাও গিয়ে মনে করছেন যে এইভাবে আমাকে চুপ করিয়ে রাখা যাবে। গত রবিবারই অভিযোগ এনেছেন শ্রীতমা যে তাকে হেনস্থা করা হয়েছিল। কি কারণ? কারণ সরকারি জমি দখলের প্রতিবাদ করেছিলেন তিনি, আর সে কারণেই হেনস্থা করা হয়েছে তাকে, এমনটাই অভিযোগ কামারহাটির 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য এবং জবরদখলকারীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠে। আর এই বিষয় নিয়ে আমি সুবীরের কাছ থেকে জানতে চাইবো, সুবীর, সরকারি জমি দখলের প্রতিবাদ করেছিলেন তিনি, সেই কারণেই হেনস্থা তাকে, এমনটাই তো অভিযোগ আনছেন শ্রীতমা। দেখো, এমনটাই অভিযোগ কিন্তু করছেন কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। তিনি যেটা বলছেন যে তার 28 নম্বর ওয়ার্ড এলাকাতে যে শ্রীপল্লী পল্লী কমিটির যে অফিস রয়েছে, সেখানে কিন্তু যে জমি, সেই জমি সরকারি জমি, এবং সেখানে তিনি গিয়েছিলেন এবং সেই জায়গাতে অসামাজিক কাজকর্ম হয়, এমনটাই অভিযোগ। সেই যে খবর পেয়ে তিনি গেছিলেন, কিন্তু সেখানে গিয়ে যিনি পল্লী কমিটির সদস্যদের সাথে কিন্তু তার উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং তিনি হেনস্থা হন, এমনটাই অভিযোগ করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি এটাই বলছেন যে তিনি প্রতিবাদ করেছেন বলেই তার বিরুদ্ধে কিন্তু এইভাবে চক্রান্ত করা হচ্ছে। কিন্তু ব্যবসায়ী যিনি রয়েছেন অমিত কুমার সাহা, তিনি বলছেন যদি চক্রান্তই হয়ে থাকে তাহলে এটা তো 3 দিন আগে হয়েছে। আর এই যে তার কাছে তাকে টাকা চাওয়া হচ্ছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে, এই বিষয়ে কিন্তু ব্যবসায়ী অমিত কুমার সাহা বেলগড়িয়া থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে 3 মাস আগে তিনি এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। তাহলে কি করে চক্রান্ত করা হলো কাউন্সিলরের সাথে? এই যে ব্যবসায়ী অভিযোগ এবং পাল্টা চক্রান্তের অভিযোগ, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে 28 নম্বর ওয়ার্ড কামারহাটি পৌরসভা এলাকা 28 নম্বর ওয়ার্ড যথেষ্ট কিছু সরগরম রয়েছে। বেশ, আর এবার দেখাবো চাকরির প্রতিশ্রুতি, কিন্তু কিসের বিনিময়? টাকার বিনিময় চাকরির প্রতিশ্রুতি। চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন, এমনটাই অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতার সঙ্গে আলাপ হয়, এমনটাই দাবি করছেন প্রতারিত। হাসপাতালে গ্রুপ ডির পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপর কি হলো? টাকার বিনিময়, কত টাকার বিনিময়, কেন এই প্রতিশ্রুতি? আরো বিস্তারিত জানবো সমীরের কাছ থেকে। সমীর, ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়? এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ, আর তারপরে টাকার বিনিময় চাকরির প্রতিশ্রুতি। একদমই তাই সোনিয়া। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবিন্দপুরের বাসিন্দা সুজন শেখ, তার সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় করিমপুর 2 ব্লকের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুখিয়া খাতুনের। এরপরে তার সাথে কিন্তু যোগাযোগ হয় এবং আরও সম্পর্ক নিবিড় হয়, এবং ফেসবুকে তিনি যে ছবিগুলো পোস্ট করতেন, বিভিন্ন নেতৃত্বের সঙ্গে তার ছবি থাকতো, সেই ছবি থেকে কিন্তু তিনি অনুপ্রাণিত হন এবং তার সঙ্গে একটা কাজের যোগাযোগ করেন। ওই যুবক ওই নেত্রীকে জানান যে তার একটা কাজের দরকার এবং সেই কাজটি করে দিতে হবে। এই তখন ওই নেত্রী তাকে জানায় যে একটি চাকরি রয়েছে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে এবং তার জন্য 5 লক্ষ টাকা লাগবে। তখন সেই যুবক ওই 5 লক্ষ টাকা দিতে অসমর্থ হওয়ায় তিনি বলেন যে 2.5 লক্ষ টাকা আপাতত দিলেই হবে। সেই মতন গত বছর 10 জুন মাসে কিন্তু 2,20,000 টাকা তিনি ওই নেত্রীকে দেন এবং এরপরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি চাকরি পাননি। এরপর তিনি যখন টাকা ফেরত চান, তাকে মারধর করা হয় বলে অভিযোগ, এবং এই বিষয়ে তিনি যখন থানারপাড়া থানায় অভিযোগ জানাতে যান, সেখানে তার অভিযোগ নেওয়া হয়নি। পরবর্তীকালে তিনি তেহট্ট মহকুমা আদালতে অভিযোগ জানিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত শুরু করেছে থানারপাড়া থানার পুলিশ। তবে ওই নেত্রীর দাবি যে সম্পূর্ণ চক্রান্ত, তাকে কালিমালিপ্ত করার জন্যই কিন্তু এই অভিযোগ তোলা হচ্ছে, এবং তার পাশে দাঁড়িয়েছেন করিমপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। তিনিও জানিয়েছেন যে চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে, তবে যদি অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানানো হয়েছে। সোনিয়া, বেশ, বলছি যে গত 10/6/2023 সালে একজন ব্যক্তি, সে আমার কাছ থেকে 2,20,000 টাকা নেয় চাকরি দেবো বলে গ্রুপ ডি হসপিটালের, দিয়ে সে চাকরি দিচ্ছে না। তারপরে টাকা ফেরত চাইলে সে টাকা দিতে অস্বীকার করে। কে এই মহিলা? মহিলার নাম সুখিয়া খাতুন। সে করিমপুর 2 পঞ্চায়েতের সমিতি স্বাস্থ্য কর্মদক্ষ এবং প্রভাবশালী। সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়? ব্যবস্থা গ্রহণ মানে আমার ব্যবস্থা কোনো অস্বীকার করেছে, তারপরে কোর্টে আমি তারপরে করি। সুখিয়া খাতুন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার এবং নারী শিশু কল্যাণে কর্মদক্ষ। ভালো মেয়ে, ভালো কাজ করছে। এটা কোনো একজন কারোর আমরা খোঁজ নিয়ে দেখেছি, এটা চক্রান্ত
এরকম ধরনের কোনো কাজ ও করতে পারে না। আর দ্বিতীয়ত ব্লকে নারী শিশু কল্যাণ দপ্তরের আন্ডারে এইরকম কোনো চাকরি আছে বলে আমাদের জানা নেই যে যার নাম করে ও টাকা তুলবে আর কি। তা এটা পুরো ভিত্তিহীন আর কি। এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে এটা একদম মিথ্যে, ফেক নিউজ। আচ্ছা, এ বিষয়ে আমি কিছু জানি না। তাহলে কেন অভিযোগ করলো সে? সেটা তো ওনাকে প্রশ্ন করতে হবে, সেটা তো আপনি আমাকে প্রশ্ন করলে হবে না, বলুন। না, প্রশ্নটা ওনাকে করুন, ওনাকে কেন করলেন? আপনি সুজনকে কতদিন ধরে চেনেন? সুজনকে কতদিন ধরে চিনি? হ্যাঁ, এ বিষয়ে আমি কিছুই জানি না, নো কমেন্ট। আমি একটা জায়গায় আছি, আমি এতদিন ধরে একটা রাজনীতির এসে আছি। আমি আপাতত, আপনি সবই জানেন, এখানে বলার কিছু নেই নতুন করে। এবার সেক্ষেত্রে অনেকে অনেক মন্তব্য করতে পারে, তাই না? কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন এটা কেন করেছে, আমি সত্যি বলতে গেলে আমি এটা কিছু জানি না, একদম এটা মিথ্যে কথা। আর এবার নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, দুর্নীতিতে জিরো টলারেন্স। আর তারপর থেকে দিকে দিকে বিভিন্ন বিষয়ে অ্যাকশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। ভাঙড়ের ছবি আপনাদের দেখাবো। একেবারে ভাঙড় জুড়ে বেআইনি নির্মাণ, মোট 4টি খাল রয়েছে এই ভাঙড়ে। আর সেই 4টি খালের পারেই কিন্তু একেবারে জোর কদমে চলছে অবৈধ নির্মাণ। কিন্তু কেন, কারা করছে এই অবৈধ নির্মাণ? কারণ প্রশাসন কোনোভাবেই অবৈধ নির্মাণের সঙ্গে আপোষ করবে না, বারংবার জানানো হয়েছে। কল্যাণের কাছ থেকে জানবো, কল্যাণ, কারা করছে এই নির্মাণ, কতদিন ধরে হচ্ছে? এটা তো 1-2 দিনের কাজ নয়। একেবারেই সোনিয়া, জানিয়ে রাখি এই প্রশ্ন একদিকে যেমন আমাদের, ঠিক তেমনি তার পাশাপাশি যারা বিরোধী দলের রয়েছে তাদেরও কিন্তু একই প্রশ্ন যে এই অবৈধ নির্মাণ কারা করছে। যদি এলাকার সাধারণ মানুষও করে তাহলে কি প্রশাসন চোখে দেখছে না? এই প্রশ্নই কিন্তু বিরোধীরা তুলছে। ভাঙড় এলাকার, বিস্তীর্ণ এলাকার যে মোট 4টি খাল গিয়েছে ভাঙড়ের ওপর দিয়ে, সেই খালের পার বরাবর যে একাধিক যে জলা জমি, সেচ দপ্তরের জমি রয়েছে, সেই সেচ দপ্তরের জমির ওপরেই কার্যত অবৈধ নির্মাণ হচ্ছে। আর এই অবৈধ নির্মাণের পিছনে প্রশাসনের একটা অংশ পাশাপাশি যে সমস্ত এলাকার তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদেরও হাত রয়েছে বলে কিন্তু বিরোধীরা দাবি করছে। এই যে বাগজোলা খালের পাশাপাশি বাসন্তী হাইওয়ের একাধিক জায়গায় কিন্তু এই অবৈধ নির্মাণ হচ্ছে। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অবৈধ নির্মাণের হচ্ছে একেবারেই বিপক্ষে, তিনি প্রশাসনকে নির্দেশ দিচ্ছে অবৈধ যে সমস্ত নির্মাণ হচ্ছে তা ভাঙার জন্য, কিন্তু তারই পাশাপাশি তার উল্টো ছবি কিন্তু এই ভাঙড়ে দেখা যাচ্ছে। ভাঙড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও কিন্তু প্রশাসনের থোড়াই কেয়ার মনোভাব কার্যত লক্ষ্য করা যাচ্ছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কাজ হচ্ছে, বিরোধীরা দাবি করছে, বারবার জানাচ্ছে প্রশাসনকে কোনো কাজ হচ্ছে না বলে তারা একদিকে যেমন দাবি করছে, তারই পাশাপাশি তারা জানাচ্ছে যে এই যে অবৈধভাবে যে নির্মাণ হচ্ছে, এই নির্মাণ চলতে থাকলে আগামী দিনে ভাঙড়ে বিগত কয়েক বছর যেভাবে জলের নিচে ডুবে গিয়েছে, তার ফলে চাষের যে সমস্ত সবজি নষ্ট হচ্ছে, এমন ছবি কিন্তু এবারও বর্ষায় দেখতে হতে পারে, এই আশঙ্কাই করছে বিরোধীরা। সোনিয়া, বেশ, এখানে আমি ছিলাম, ওই যে গা পড়ে যাচ্ছে, ওই জন্যই আর কি পড়ে যাচ্ছে বলে এটা রিফায়ারিং করছে। তো আপনি কি এইভাবে কলম তুলে কাজ করতে পারেন সরকারের জায়গায়? পারি না, কিন্তু স্যার এ তো সরকারের জায়গা, আমি ঠিকই আছে, এখানে অনেকটা গাড়ে থাকবে রাস্তা। প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম বাধা বা কিছু করছে না? বাধা তো হচ্ছে স্যার, নেতারা কোনো রকম কোনো করছে না? যেহেতু আমি এটিম লোক, নেতারা ওই জন্য আমার সহযোগিতা করছে। আমাদের কাছে তেমন কোনো, আমার কাছে কোনো খবর নেই, কিন্তু বিরোধীরা তো বারবার অভিযোগ করছে যে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনের একটা অংশ জড়িত এইসব কাজে। না, আমি বিশেষ করে আমি এই কাজের সঙ্গে কোনোভাবেই জড়িত না। আমাদের মুখ্যমন্ত্রী সেখানে বলে দিয়েছে যে ভেস্টেড ল্যান্ডে কোনো জবরদখল বা জোর করে কোনো কিছু করা যাবে না। মানে এই কাজের সঙ্গে কে বা কারা জড়িত আছে সেগুলো আপনারা যখন বলছেন, আমি মানে নজরদারি করে দেখবো কে বা কারা জড়িত আছে। 91 রুট বরাবর, বাসন্তী রুট বরাবর, খালের ধার, নয়নজুলি, এই সমস্ত কিছু বুঝিয়ে নির্মাণ হচ্ছে। রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, প্রশাসন সব মিলেমিশে এরা করছে। এই নির্মাণটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। ভাঙড়ের ক্ষেত্রে যেটা ঘটছে, বামনঘাটা থেকে ঘটপুকুর পর্যন্ত যে অবৈধ সরকারি একদম দুধারে জমির উপর রাস্তাটাকে ছোট করে দেওয়ার জন্য এবং অবৈধ নির্মাণ যারা করছে, এটাকে তীব্র প্রতিবাদ জানাই এবং এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত এবং এটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত আমাদের পৌঁছে দেওয়া উচিত। এবং এই যে অবৈধ নির্মাণ, এটাকে না ভাঙলে এবং বন্ধ না করলে, এবং এতে প্রশাসনের মদত ছাড়া তো হতে পারে না।
বেআইনি নির্মাণ সরকার এখানে কোনো কম্প্রোমাইজ করবে না, আমি যতটুকু জানি। শুরু হয়েছে একদিক থেকে এই বেআইনি নির্মাণ কাঠামোগুলো ভেঙে দেওয়া, এটা সরকার সব দিকে নজর রেখেছেন, আশা করি সেটাও হবে, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। ঠিক যে কথা আপনাদের বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু কড়া প্রশাসন। সরকারি জমিতে স্টল নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হলো। মুড়িগঙ্গাতে উচ্ছেদের পর বেশ কয়েকটা স্টল ভেঙে দেওয়া হয়েছিল। যে স্টল ভেঙে দেওয়া হয়েছিল সেই ব্যবসায়ীদের জন্য স্টল বানানো হচ্ছিল, সেটা সরকারি জমিতে, তাই স্টল নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হলো। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, বেশ কয়েকটা স্টল নির্মাণ করা হচ্ছিল, কিন্তু সেগুলো সরকারি জমিতে নির্মাণ হচ্ছিল বলেই কাজ বন্ধ। হ্যাঁ, একেবারেই। দেখো, যে কচুবেড়িয়া যে ভ্যাসেল ঘাট রয়েছে, অর্থাৎ যেখান থেকে গঙ্গাসাগর যাওয়ার যে মুড়িগঙ্গা নদী পার হয়ে যেখানে ভ্যাসেল লাগে, ঠিক তার লাগোয়া যে সেচ দপ্তরের একটি জায়গা রয়েছে, সেই জায়গাতে কিন্তু যে পঞ্চায়েতের তরফ থেকে যে দোকান ঘর নির্মাণ করা হচ্ছিল, এবং সেই জায়গায় কিন্তু যেটা সরকারিভাবে বিভিন্ন জায়গায় সৌন্দর্যায়নের কাজ করা হয়, বিভিন্ন জায়গায় গেট, ওয়েলকাম গেট থেকে শুরু করে গঙ্গাসাগর লেখা, সেটাতে কিন্তু তার পিছনে কিন্তু এই কাজটি করা হচ্ছিল। এবং সেইখানেই কিন্তু যে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি যারা রয়েছেন, তারা কিন্তু সরাসরি বিষয়টা নজরে আসার পর তারা কিন্তু কাজটি বন্ধ করে দেন। এবং তারা যেটা বলছেন, যে উচ্ছেদ হলো, উচ্ছেদের পর এই সরকারি জমিতে স্টল নির্মাণ কারা করছিল, মানে কাদের নির্দেশে হচ্ছিল, কারাই বা করছিল? হ্যাঁ দেখো, একেবারেই কিন্তু এখানে পঞ্চায়েতের ভূমিকা। পঞ্চায়েতই এই স্টলটি তৈরি করছিল, এই যেটা 10টির মতো স্টল ছিল সেই স্টলটি তৈরি করছিল। এবং পঞ্চায়েতের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে হকারগুলি, যে রাস্তা, গঙ্গাসাগরের যে রাস্তা সম্প্রসারণের জন্য যে হকারগুলিকে উচ্ছেদ করা হয়েছিল, তাদের মধ্যে তাদেরকে এই স্টলে জায়গা দেওয়া হবে এমনটাই। কিন্তু সেইটা যে ইরিগেশন দপ্তর রয়েছে, সেচ দপ্তর যেহেতু জায়গা, তাদের কাছ থেকে কিন্তু কোনো পারমিশন নেওয়া হয়নি। দ্বিতীয়ত, যে সৌন্দর্যায়ন করা হয়েছে সেটাতে কিন্তু বিপত্তি ঘটছে, সেটা খারাপ লাগছে দেখতে। একদমই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে জিবিডিএ রয়েছে, তারা কিন্তু এই কাজটি সরাসরি বন্ধ করে রাখতে বলা হয়। এবং তারা আরও যেটা জানিয়েছে যে জিবিডিএর যে ইঞ্জিনিয়ার এবং সাগর ব্লক প্রশাসনের যে ইঞ্জিনিয়ার, দুজনেই কিন্তু ওই স্পটে যাবেন এবং পুরো বিষয়টা খতিয়ে দেখবেন। বেশ, প্রথমে একটা রকম চিন্তা ভাবনা করে MG1 গ্রাম পঞ্চায়েতকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, ওরা স্টল করে ওখানে রাস্তা বাড়ানোর জন্য কিছু দোকান তুলে দিতে হবে, ওখানে ওদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হয়েছিল। জায়গাটা কনজারভেটিভ হয়ে যাচ্ছে, এখন আপাতত যতটা কাজ হয়েছে বন্ধ রাখতে বলা হয়েছে। পরে আমরা জিবিডিএর ইঞ্জিনিয়ার সেল এবং বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সেল সহ পঞ্চায়েত গিয়ে ওটা কি করে এর একটা স্থায়ী সমাধান করা যায় তার জন্য আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সমস্ত স্তরের আধিকারিকরা, সমস্ত ডিপার্টমেন্ট গিয়ে খতিয়ে দেখে এর যথাযথ ব্যবস্থা নেব। আর এবার নজর রাখবো শিলিগুড়ির একটা ঘটনার দিকে। 2 একর জমি পুনরুদ্ধার করা হয়েছে বন দপ্তরের তরফ থেকে, কিন্তু কিভাবে জানেন? আইনি লড়াইয়ের পর স্বস্তি তো পাওয়া গেল, কিন্তু কত বছরের আইনি লড়াই জানেন? 15 বছর, টানা 15 বছর আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তি পাওয়া গেল। পার্থর কাছ থেকেই জানবো। পার্থ, 15 বছর ধরে টানা এই লড়াই, আর তারপর 2 একর জমি পুনরুদ্ধার করতে পারলো বন দপ্তর। আমি একটু গোটা বিষয়টা জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, শিলিগুড়ি শহর লাগোয়া যে বৈকুণ্ঠপুর বন দপ্তর রয়েছে তার আওতাধীনেই এই ফাড়াবাড়ি সংলগ্ন এলাকাতেই কিন্তু বন দপ্তরের যে জমি ছিল বৈকুণ্ঠপুর বন বিভাগের, প্রায় 2 একর জমি দখল করে সেখানে গড়ে তোলা হয় চা বাগান। এবং তারপর সেটা সেই সময়টা হলো 2009 সাল, এবং সেই সময় কিন্তু বন দপ্তরের থেকে বাধা দেওয়া হয়। কিন্তু যে ব্যক্তি দখল করেছিল শিলিগুড়ি লাগোয়া আশিঘরের এলাকার বাসিন্দা, তারপর আইনি লড়াই চলে দীর্ঘদিন। 2009 সাল থেকে আইনি লড়াই চলে। অবশেষে 15 বছর পর হাইকোর্টে জলপাইগুড়ি যে সার্কিট বেঞ্চ তার রায় গত এপ্রিল মাসে পায় বন দপ্তরের কর্তারা, এবং সেই রায়ের কপি নিয়ে কিন্তু আজ পুলিশকে সঙ্গে নিয়ে সেই 2 একর জমি যেখানে চা বাগান গড়ে তোলা হয়েছিল সেই চা বাগান উপড়ে ফেলা হয়। এবং সেখানে একদিকে যেমন বৈকুণ্ঠপুর বন বিভাগের বনকর্তারা ছিলেন, ঠিক তেমনি পুলিশ আধিকারিকরাও ছিলেন। এবং এই যে জমি প্রায় 2 একর জমি, সেই 2 একর জমিতে এবার
চারাগাছ রোপণ করবে বন দপ্তর, এবং এরকম আরও অনেক এরকম আমরা দেখেছি বছর খানেক আগে এই বৈকুণ্ঠপুর ডিভিশন আন্ডারেই কিন্তু প্রায় বহু হেক্টর জমি উদ্ধার করে এই বৈকুণ্ঠপুর বন ডিভিশন। তারপর আবারও এই 2 একর জমি উদ্ধার, স্বাভাবিকভাবে কিন্তু কিছুটা হলেও স্বস্তি বন দপ্তরের কর্তাদের কাছে, এবং আরও যদি জমি কেউ আশপাশে কেউ যদি দখল করে থাকে সেই জমিও কিন্তু তারা পুনরুদ্ধার করবে, সাফ জানিয়ে দিয়েছেন আজ বৈকুণ্ঠপুরের এডিএফও। সব মিলিয়ে একদিকে যেমন সরকারি জমি পুনরুদ্ধার যেভাবে সক্রিয় হচ্ছে রাজ্য সরকার, তারই মাঝে এই স্বস্তির খবর অবশ্যই বনকর্তাদের কাছে, কেননা দীর্ঘ সময় একটা আইনি লড়াই চলে, 15 বছর টানা এই আইনি লড়াই চলে, এবং তারপর কিন্তু শেষ হাসি হাসছিল এই বন দপ্তরের কর্তারা, এবং সেই যে 2 একর জমিতে যে চা বাগান গড়ে তোলা হয়েছিল প্রায় 15 বছর টানা 15 বছর লড়াইয়ের পর এই জমি পুনরুদ্ধার করা গেল। বেশ, এটা হচ্ছে আমাদের ফরেস্ট ল্যান্ড। আমরা মাননীয় হাইকোর্ট সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি থেকে অর্ডার পেয়েছিলাম এপ্রিল মাসে। এবার তার অর্ডার আমরা ফলো করি, আমরা আজকে এভিকশন ড্রাইভ করছি। এটা কি ফরেস্ট ল্যান্ড? হ্যাঁ, এটা ফরেস্ট ল্যান্ড, এটা ফারাবাড়ি বিট, ডাবগ্রাম রেঞ্জ আর DG-14 কম্পার্টমেন্ট। কতটা এরিয়া আছে এখানে যেটা? এটা 0.96 হেক্টর। অ্যাকিউজড কে আছে কি বলতে? অ্যাকিউজড হচ্ছে আমার মন্টু চন্দ্র রায়। আচ্ছা, এখানে কি একটাই জমি নাকি এই বিটে আরো এরকম ধরনের জমি এখন আছে? আপাতত আমরা এই জমি 1 সিঙ্গেল প্লট প্যাচ আছে 0.96 হেক্টর, ওটাই আমরা রিকভারি করছি। আবারও নজর ভাঙড়ের দিকে। আরাবুল তো ছাড়া পেলেন, কিন্তু আরাবুলের ঘর যে দখল হয়ে গেল, কেন এর কথা বলছি? ভাঙড়ের 2 নম্বর পঞ্চায়েত সমিতি, সেই সমিতিতেই যে ঘর আরাবুলের ছিল সেই ঘর আর আরাবুলের নেই। তার ঘরে কে বসছেন, কেন আরাবুলের নামের নেম প্লেট সরে গেল? কল্যাণের কাছ থেকে জানবো। কল্যাণ, আরাবুলের এই ঘর দখল কি কারণ, কে বসছেন এবার তার জায়গায়, এবং কোথাও গিয়ে ভাঙড়ের রাজনীতিতে আরাবুলের কি সমাপ্তি? একেবারেই এই প্রশ্ন আমাদের যেমন আছে, তেমন ভাঙড়ের যে সমস্ত সাধারণ মানুষজন তাদের মনেও কিন্তু একটাই প্রশ্ন ঘুরছে যে ভাঙড়ের রাজনীতিতে কি তাহলে আরাবুলের সমাপ্তি? সেই প্রশ্ন কিন্তু ভাঙড়ের আনাচে কানাচে এই প্রশ্নই ঘুরছে। আরাবুল ইসলাম ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। দীর্ঘদিন কিন্তু এই যে ঘরের কথা আমরা তুলে ধরছি সেই ঘরের দখল রেখেছিলেন আরাবুল ইসলাম। যখন বিধায়ক ছিলেন তখনও কিন্তু এই ঘরেই বসতেন। তারপর এই পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর তারপর আরাবুল জেলবন্দি হলেন। এই জেলবন্দি হওয়ার পর বেশ কিছুদিন আগে আরাবুলের ঘরের যে নেম প্লেট ছিল সেই নেম প্লেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। আর যে সমস্ত আরাবুলের ঘরে এই মুহূর্তে যারা বসছেন তারা পঞ্চায়েত সমিতির সদস্য বা কেউ যিনি সহকারী পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তিনি বর্তমানে সাইন অথরিটি হিসাবে তিনি বসছেন। এরই পাশাপাশি যে সমস্ত এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছে তারাও সেখানে গিয়ে ভিড় করছে, তবে তারা কেউ আরাবুল ঘনিষ্ঠ না, অর্থাৎ শওকত মোল্লা ঘনিষ্ঠ যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এখন এই আরাবুল ইসলামের ঘরে গিয়ে বসছে। আমরা এই বিষয় নিয়ে আরাবুল ইসলামকেও প্রশ্ন করেছিলাম। আরাবুল ইসলাম পরিষ্কারভাবেই জানাচ্ছেন, আমি এখনো পর্যন্ত সবে আজকে ছাড়া পেয়েছি, আমি বিষয়টি কয়েকদিন পরে আমি জানি না এখনো পর্যন্ত, জানার পরে এই বিষয় নিয়ে মন্তব্য করবে। তবে আরাবুল ইসলামের ঘর দখল একথা শুনলে যেমন সাধারণ মানুষ অবাক হচ্ছে, তারই পাশাপাশি ভাঙড়ের যে সমস্ত মানুষ তারাও কিন্তু অবাক হচ্ছে এই বিষয়টি শোনার পর। সোনিয়া, বেশ কল্যাণ। এটা আমার জানা নেই, আমি একটু বিষয়টা জানি, জেনে শুনে বলবো। কারণ আমি আজ বেশ কয়েকদিনের পঞ্চায়েত সমিতি আমি যাইনি, কত প্রায় 1 মাসের কাছাকাছি। আমি একটু খোঁজ খবর নিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণপিটুনি প্রসঙ্গে একেবারে কড়া, কারণ আক্রান্তদের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। রাজ্য পাশে রয়েছে আক্রান্তদের পরিবারের। স্বাভাবিকভাবে আক্রান্তদের পরিবার খুশি, কারণ গণপিটুনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া অবস্থান নিচ্ছেন। নিহতের পরিবারকে চাকরি ঘোষণা করা হয়েছে। রাজ্যের যে ভূমিকা তাতে স্বাভাবিকভাবেই খুশি এই আক্রান্তের পরিবার। রাজুর কাছ থেকেই জানবো। রাজু, মুখ্যমন্ত্রী পাশে রয়েছেন, রাজ্য পাশে রয়েছেন, স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে পরিবার তো খুশি। একদমই সোনিয়া, কারণ পরিবার খুশি। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন তাদেরকে চাকরির আশ্বাস দিয়েছেন, এবং এই যে ঘটনা ঘটিয়েছে নারকীয় যে ঘটনা, সেই ঘটনার সঠিক তদন্ত হবে এবং দোষীদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হবে, সেই কথাতে কিছুটা আশ্বাস পেয়েছে পরিবারের। আর পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তাদেরকে যে আশ্বাস দিচ্ছেন তারা তো খুশি,
কিন্তু পরবর্তী ক্ষেত্রে যাতে কোনো সন্তান না হারা হয়, কোনো মায়ের কোল যাতে না খালি হয়, তার দিকে সরকার যাতে নজরদারি করে এবং যে ধরনের গণপীড়িত বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে রাজ্যের, সেদিকে কড়া ব্যবস্থাপনা নেওয়া হোক। এবং তার পাশাপাশি যেটা বলছে যে বহিরাগত, বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এসে এখানে এই ধরনের সন্ত্রাস করতে চেষ্টা করছে এবং এখানকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধ্বংস করতে চেষ্টা করছে। সেক্ষেত্রে বারবার মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে এখানকার সংস্কৃতিকে বজায় রাখতে হবে, সেই জায়গায়ও নজর দিতে বলছেন পরিবার। এবং পরিবার মুখ্যমন্ত্রীকে হাত জোড়ো করে অনুরোধ করেছে যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য। কিছুটা হাল ফিরবে মুখ্যমন্ত্রী, যে কিছুটা দিবে আর চাকরি দিবে বলছেন, তাহলে ছেলে তো আর ফিরে আসবে না। আমার ছেলেকে যারা খুন করেছে তাদের যেন শাস্তি দেয়নি। দুজন ধরা পড়েছে শুনেছি, আরো তো বাকিরা আছে, তাদেরকেও যেন শাস্তি। শুনেছি যে রাজ্য সরকার কিছু দেওয়ার ব্যবস্থা করেছে, তো সে জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে হয়তো সেটা নিয়ে কিছুটা পরিবার স্বাবলম্বী হলেও আমার দাদা চলে গেল, সেটা তো আর পূর্ণ হবে না। আর কোনো বোনেরা তার দাদাদেরকে না হারায়, এটার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যারা বাইরে থেকে অবাঙালি লোকজন এসে এখানে জমি ব্যবসা চালাচ্ছে তারা যেন এটা না করে। প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি পূরণ হলো না। কে দিয়েছিলেন প্রতিশ্রুতি? রাজ্যপাল দিয়েছিলেন। আপনাদের একটু মনে করিয়ে দিই, ফেব্রুয়ারি মাসে বিএসএফ এর টানেলে পড়ে 5 শিশুর মৃত্যু হয়েছিল। এলাকায় গিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন রাজ্যপাল, কিন্তু 5 মাস পেরিয়ে গেল, তারপরেও তো অর্থ সাহায্য পাওয়া গেল না। 5 মাস পেরিয়ে যাওয়ার পরেও অর্থ সাহায্য পেলেন না এই শিশুদের পরিবার। চঞ্চলের কাছ থেকে জানবো, চঞ্চল, প্রতিশ্রুতি মিলেছিল কিন্তু প্রতিশ্রুতি পূরণ হলো না, কি বলছেন এই শিশুর পরিবারের লোকজন, এই 5 শিশুর পরিবারের মানুষজন? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে চোপড়া ব্লকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার যে চেতনাগোচ রয়েছে, সেই চেতনাগোচ এলাকায় বিএসএফ এর খরার যে নালা, সেই নালায় পড়ে 4 শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। আর এই ঘটনা নিয়ে কিন্তু উত্তাল হয়ে পড়েছিল রাজ্য রাজনীতি। এ নিয়ে কিন্তু আন্দোলনে নেমেছিল তৃণমূল কংগ্রেস এবং আন্দোলনে নামার পরে 20 ফেব্রুয়ারিতে সেই এলাকায় পরিদর্শন করতে আসেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং রাজ্যপাল সেই ঘটনাস্থল পরিদর্শন করার পরে পরিবারের লোকজনের সাথে দেখা করেন এবং সেখানেই কিন্তু রাজ্যপাল পরিবারের সদস্যদেরকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিলেন। কিন্তু প্রায় 5 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সেই ক্ষতিপূরণের টাকা কিন্তু পাননি পরিবারের লোকজন। তবে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল অর্থাৎ যে চোপড়া আসার কথা ছিল, চোপড়া দিগলগাঁও এলাকায়, সেই দিগলগাঁও এলাকায় আসার কথা শুনেই ওই যে সন্তানহারা পরিবারের বাবা মায়েরা তারা কিন্তু সেই দিগলগাঁও ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যপালকে জানাবেন বলে, যে তারা রাজ্যপালের ঘোষিত যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা পূরণ হয়নি, এমনটা কিন্তু জানাতেই কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। এবং কিন্তু রাজ্যপাল না আসাতে কিন্তু হতাশ হয়ে তাদেরকে বাড়ি ফিরতে হলো। তবে সন্তানহারা পরিবারের যে বাবা মারা রয়েছে তাদের কিন্তু অভিযোগ রয়েছে যে রাজ্যপাল শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, ভাওতাবাজি দিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। এই নিয়ে কিন্তু গ্রামবাসীরাও একটা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে আদৌ কি রাজ্যপালের প্রতিশ্রুতি পূরণ হবে, নাকি এইভাবেই মিথ্যা ভাওতাবাজির যে অভিযোগ উঠেছে সেটাই থেকে যাবে, সেই দিকে নজর থাকবে আমাদের। সোনিয়া, বেশ, রাজ্যপাল আসছিল, পরিবারের সাথে দেখা করে গেল, 1 লক্ষ টাকার দিবার কিবা হইল, ভাওতাবাজি দিল না। কালকে দিগলগা গেল, মালতী ভাড়া করে দেন অসিননি, ঘুরে টুরে চলে আসলো। রাজ্যপাল এসেছিল 20 তারিখে, 12 তারিখে ঘটনাটা ঘটছে। রাজ্যপাল 20 তারিখে আসে, তারপরে বললো 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিব, আর ছেলের জন্য মাসে 5000 টাকা লেখাপড়ার জন্য দিতে চেয়েছিল, দেয়নি, সব মিথ্যাবাজি বলে চলে গেছে। রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়েছে 1 লক্ষ করে টাকা দিতে, আর এক একটা মেয়েকে ছেলেকে 5000 টাকা মাসে দিতে চাইছিল। আমরা তো গরিব মানুষ, রাজ্যপাল তো দিতে চাইছিল 1 লক্ষ করে টাকা, কেন ধোকাবাজি করে দিয়ে চলে গেল। আর এবার নজর রাখবো পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। চাপানোতর যেন কিছুতেই কাটছে না। কোচবিহারের বিশ্ববিদ্যালয়ে এফআইআর, তার পাল্টা এফআইআর যেন হয়েই চলেছে। সাসপেন্ড রেজিস্টারের বিরুদ্ধে এবার এফআইআর, ভিসির উপাচার্যের বিরুদ্ধে পাল্টা এফআইআর রেজিস্টারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। আপনারা সেই সময়কার উত্তেজনার পরিস্থিতির ছবিটা দেখছেন।
রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, এফআইআর পাল্টা এফআইআর আর এসবের মাঝে পড়ুয়ারা বা বিশ্ববিদ্যালয়ের কাজ সেগুলো তো আটকে পড়ছে। হ্যাঁ, একদমই। দেখো, এই যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সাসপেন্ডেড রেজিস্ট্রার, এই দুজনের মধ্যে যে বিরোধ, সেই বিরোধে গতকাল উত্তেজনা ছড়িয়েছিল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। যে উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল অশিক্ষক কর্মী এবং ছাত্ররা, পাশাপাশি অশিক্ষক কর্মী এবং ছাত্রদের নিয়ে নিজের ঘরে ঢুকেছিলেন সাসপেন্ডেড রেজিস্ট্রার। এই ঘটনার জেরে গতকাল এবং আজকে উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ এফআইআর করেছিলেন সাসপেন্ডেড রেজিস্ট্রার, পাল্টা সাসপেন্ডেড রেজিস্ট্রারের বিরুদ্ধেও এফআইআর করেছেন উপাচার্য। এই জটিলতার মধ্যে আজও কিন্তু এই যে জটিলতা, সেটা আজও অব্যাহত ছিল। আজ গতকাল ঘর তালা বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার অফিসে ঢুকতে না পারলেও আজ কিন্তু তালা খোলা ছিল, ফলে তিনি অফিসে ঢুকেছেন, কাজকর্ম স্বাভাবিক হয়েছে। অপরদিকে সাসপেন্ডেড রেজিস্ট্রার তিনিও অফিসে ঢুকেছেন, যদিও উপাচার্য বলেন যে সাসপেন্ডেড রেজিস্ট্রার ঢুকতে পারেন না, তিনি বেআইনি কাজকর্ম করছেন। এসবের মধ্যেই অশিক্ষক কর্মীদের যে বিক্ষোভ অবস্থান, সেটা অব্যাহত, তাদের কর্মবিরতি অব্যাহত, এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম, তা ব্যাহত হয়ে পড়েছে। বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এবং কোচবিহার জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী এবং প্রাক্তনীরা মাইগ্রেশন সার্টিফিকেট নিতে আসছেন, তারা ফিরে যাচ্ছেন, থিসিস পেপার জমা দিতে পারছেন না। ফলে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সাসপেন্ডেড রেজিস্ট্রারের যে লড়াই, সে লড়াইয়ের ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম যথেষ্টই প্রভাব পড়ছে। শুভঙ্কর, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই অচল অবস্থা কবে কাটবে? কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, আজকে আমরা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিখিল চন্দ্র রায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম এক মেনেই এই কাজটা করছেন এবং গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে জানিয়েছেন। সেখান থেকে যা নির্দেশ আসবে সেই মোতাবেক কাজ হবে। অপরদিকে যারা অশিক্ষক কর্মী, যারা কর্মবিরতি পালন করছেন, তারা বলছেন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা এই কর্মবিরতি পালন করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তাদের দাবি দেওয়া মেনে নেয়, তাহলে তারা আগামীকাল থেকেই তারা তাদের কাজকর্ম স্বাভাবিকভাবে শুরু করবেন বলে তারা জানিয়েছেন। বেশ শুভঙ্কর, আমার এমএসসি সার্টিফিকেট নেওয়ার জন্য আমি আজকে এসেছিলাম, কিন্তু এখানে এসে অফিসে যখন জিজ্ঞেস করলাম, তো এখানে বলা হলো যে আজকে কর্মবিরতি চলছে, আজকে হবে না কিছু। হয়রানি বলতে অনেক দিক থেকেই তো এসেছে। আজকে সার্টিফিকেটটা যদি ইমার্জেন্সি কোনো কিছু থাকতো, অফিসিয়াল সার্টিফিকেট অন্ততপক্ষে দেওয়ার জন্য বা অফিসিয়াল কাজকর্ম করার জন্য, তাহলে এই হয়রানিটা হতে হতো। এখানে এসেছিলাম সার্টিফিকেট তোলার জন্য। এবার এখানে এসে শুনছি যে এদের নাকি কর্মবিরতি চলছে কয়েকদিন ধরে। তার জন্য তারা কাজ হচ্ছে না কোনো কিছু। কন্ট্রোল অফিস থেকে বললো যে সার্টিফিকেট তো দিতে পারবেন না উনি, কারণ হচ্ছে কেউই কাজ করছে না। অ্যাটলিস্ট ইমার্জেন্সি কাজগুলোর জন্য তাদের কোনো একটা আলাদা ব্যবস্থা রাখা উচিত। একজনে দেখা করতে এসেছি, মাইগ্রেশন তুলবো, কথা বলতে এসেছি। আচ্ছা, তো মাইগ্রেশন তোলা হলো আর কি বললো? না, হয়নি। কেন হবে না, কি বলেছে, কিছু জানিয়েছে? লোককেই পাচ্ছি না, আসলে কথা বলছি। মেটিয়া ব্রুজের ঘটনার দিকে নজর রাখবো। আচ্ছা ভাবুন, ছানি অপারেশন কেন করে মানুষ? যাতে সেই অপারেশনটা হয়ে যাওয়ার পর আরো ভালো করে চোখে দেখা যায়। কিন্তু এই অপারেশনের পরেই নেমে এলো অন্ধকার। এক দুজন নয়, একসঙ্গে 25 জন তারা রীতিমতো হাসপাতালে গেলেন। এতগুলো মানুষ তারা অপারেশন করাতে গিয়েছিলেন, কিন্তু প্রত্যেকে আর চোখে দেখতে পাচ্ছেন না। 27-28 জুন ছানি অপারেশন হলো, কিন্তু কি এমন ঘটনা ঘটলো যাতে এই অন্ধকার নেমে এলো? অভিজিতের কাছ থেকে জানবো। অভিজিৎ, সত্যি এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু এর পরের ব্যবস্থা কি? এই মানুষগুলো কি আর দেখতে পাবেন? সেই ব্যবস্থা কি করা যাবে? সোনিয়া, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা বললেও কম বলা হয়। এবং এই গার্ডেন রিচ মেটিয়া বুরুজের এই নাদিয়াল হাসপাতাল, সেখানে যাদের এই ছানি অপারেশন করা হয়েছিল গত শুক্রবার এবং শনিবার, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে তাদের গুরুতর সংক্রমণ ঘটেছে এবং কলকাতা মেডিকেল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি সেখানে পাঠানো হয় এই রোগীদেরকে। এবং সেখানেও অস্ত্রোপচার করার পর রোগীর পরিবারদের অভিযোগ যে এখনও পর্যন্ত কোনো রোগী নাকি চোখে দেখতে পাচ্ছেন না। এবং এই ক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ গ্রহণ করছে। স্বাস্থ্য দপ্তর যেমনভাবে তদন্ত করছে, তেমনভাবেই এই আড়াইওর এখানকার চিকিৎসক দলকেও আগামীকাল নাদিয়াল হাসপাতালে যেতে বলা হয়েছে এবং সেখানে গিয়ে গোটা বিষয়টায় খতিয়ে দেখতে বলা হয়েছে। এবং একই সঙ্গে এই গার্ডেন রিচ মেটিয়া বুরুজের যে এই সুপার স্পেশালিটি হাসপাতাল নাদিয়াল হাসপাতাল,
সেই নাদিয়াল হাসপাতালে সেখানকার যে অপারেশন থিয়েটার, সেই অপারেশন থিয়েটার সম্পূর্ণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত নমুনা, অপারেশন থিয়েটারের সমস্ত কিছু জিনিসপত্র এবং ওষুধপত্র সমস্ত কিছু নমুনা সংগ্রহ করে সেটা ল্যাবে পাঠানো হয়েছে এবং দেখা হচ্ছে যে যারা দৃষ্টিহীন বলে অভিযোগ করছেন যারা পরিবার, তাদের ক্ষেত্রে আগামী দিনে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আরও কি উন্নততর ব্যবস্থা গ্রহণ করা যায়। কিন্তু অভিজিৎ, এই সংক্রমণ কিভাবে ছড়ালো, কেন ছড়ালো? এটা তো হওয়ার কথা ছিল না। কোন জায়গা থেকে ছড়ালো কিছু কি জানতে পারছো? এখনো পর্যন্ত সোনিয়া যেটা মনে করা হচ্ছে যে এই হাসপাতালের যে অপারেশন থিয়েটার, সেই অপারেশন থিয়েটার সঠিকভাবে জীবাণুমুক্ত ছিল না, যে কারণে এই এতগুলো রোগীর একসঙ্গে সংক্রমণ ছড়িয়েছে এবং মনে করা হচ্ছে যে ওষুধের ক্ষেত্রেও কোনো রকম সমস্যা ছিল, যে সেটা খতিয়ে দেখা হবে যে এক্সপায়ার ডেট হয়ে গিয়েছিল কিনা, অর্থাৎ ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল কিনা, বা যে লেন্সগুলো লাগানো হয়েছে সেই লেন্সের ক্ষেত্রে কোনো রকম ইনফেকশন বা সংক্রমণ ছিল কিনা, সেই গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। তবে স্বাস্থ্য দপ্তর যেটা জানাচ্ছে, তদন্ত শেষ হওয়ার আগে তারা কোনো কিছু বলতে নারাজ, গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। সোনিয়া, বেশ। সমস্যা মানে আমরা তো নাদিয়ালি থেকে করেছি, করে বাড়ি গিয়েছি, এইবারে মাথার যন্ত্রণা আর চোখ যন্ত্রণা, এই चोखटा तो एकदम देखते ही पाए ना। मेरा मोतियाबिंद हुआ था मोतियाबिंद में, तो वो ऑपरेशन किया, तो दूसरा दिन पट्टी खोला, तो हम डॉक्टर को देखा तो हमको नहीं दिखा, दवा डालना और दवा खाना ठीक हो जाएगा। डॉक्टर फोन करके हमको बुला करके सबको यहाँ भेज दिया, बोला इन्फेक्शन है। इन्फेक्शन में आँख तो 2 बार धुलाई किया। এবার এগরার দিকে নজর রাখবো। একটা ভগ্নপ্রায় জলের ট্যাঙ্ক, আর সেই জলের ট্যাঙ্ক রীতিমতো আতঙ্ক তৈরি করেছে এলাকাবাসীর মধ্যে। কিন্তু কেন এই ভগ্নপ্রায় অবস্থা, কি কারণ, কেন এই জলের ট্যাঙ্ক এইভাবেই রয়েছে? যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। পঙ্কজের কাছ থেকে জানবো, পঙ্কজ, কতদিন ধরে এই পরিস্থিতি, এভাবে ফাটল ধরেছে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে, ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? দেখো সোনিয়া, তোমাকে জানি রাখি, এটা এগরা 9 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে 2 বছর আগে, গত 2 বছর আগে থেকে এই ভগ্নপ্রায় জলের ট্যাঙ্কটি দাঁড়িয়ে আছে, যেখানে প্রায় 7 লক্ষ লিটার এই জলের ট্যাঙ্কি, যেখানে পৌরসভার যে পরিশ্রুত পানীয় জল, যেখানে পিএইচ প্রকল্পের মাধ্যমে 4টি ওয়ার্ডে জল সরবরাহ হতো গত 5 দশক আগে থেকেই। সেইখান থেকে দেখা গেল যে 2 বছর আগে থেকে একটি চাঙড় খসে পড়ে, তা মেরামত করে কিন্তু তা আবার পুনরায় জল সরবরাহ করা হয়। তারপরে থেকে কিন্তু যে ফাটল দেখা দিল, সেই জলের ট্যাঙ্কি যে পিলারে, কংক্রিটের পিলারে ফাটল দেখা দিল, সেক্ষেত্রে কিন্তু যে স্বাস্থ্য পরীক্ষা করার পরে কিন্তু ক্ষতিগ্রস্ত বলে চিহ্নিত করা হয় এই ট্যাঙ্কটি। সেক্ষেত্রে 2 বছর থেকেই কিন্তু ওই যে ট্যাঙ্কি দাঁড়িয়ে, জলের ট্যাঙ্কটি দাঁড়িয়ে আছে একদমই রাজ্য সড়ক, যেখানে পটাশপুর এগরা যে রাজ্য সড়ক রয়েছে, সেই এগরা শহরের মধ্য দিয়ে, যেখানে জলের ট্যাঙ্ক ভেঙে ফেলারও দাবি জানানো হয়েছে, আশ্বাস দেওয়া হচ্ছে পুরসভার থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবার একটা শুট আউটের ঘটনা, এবার ঘটনাস্থল ব্যান্ডেলের শুট আউটের ঘটনা, কুলিপাড়া, এবং একজনের মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কেন এই শুট আউটের ঘটনা, ঠিক কি ঘটেছে, সোমনাথের কাছ থেকে জানবো। সোমনাথ, কেন এই শুট আউটের ঘটনা ঘটলো? বলো সোমনাথ, শোনা যাচ্ছে? হ্যাঁ সোমনাথ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, ব্যান্ডেল শুট আউটের ঘটনা। ব্যান্ডেল কুলিপাড়ায় কাছে এক ব্যক্তিকে গুলি করে দুষ্কৃতীরা। তারপরে ঘটনা চঞ্চল ছড়িয়ে পড়ে। ওখান থেকে লালটু, মৃতের নাম লালটু বাবু গোয়ালা বলে একজন 48 বছর বয়স, ওনার মৃতদেহ চুঁচুড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে এবং ঘটনাস্থলে চন্দননগর কমিশনারেটের পুলিশ ঘটনাস্থলে ওখানে গিয়ে পৌঁছায় এবং ওখানে এখন পুরো থমথমে, এলাকা থমথমে হয়ে রয়েছে এবং কি কারণে এই শুট আউট হয়েছে সেটা পুলিশ খতিয়ে দেখছে। বেশ, একটা জেটি ঘাট, সেখানে পলি গিয়েছে, স্বাভাবিকভাবে যাতায়াতে ভোগান্তি হবে তার বলার অপেক্ষা রাখে না। গোপালগঞ্জের মধুসূদনপুর, সেখানে ঠিক এইভাবে, দেখুন ছবিটা, এইভাবেই দুর্ভোগের শিকার হতে হচ্ছে সেখানকার মানুষজনদের, স্কুল পড়ুয়াদের। দেখুন কিভাবে ঝুঁকির যাতায়াত। অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, যেভাবে পলি জমেছে এই জেটি ঘাটে, যেভাবে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়াদের, এক কথায় ভয়াবহ, যে কোনো সময় বিপদ ঘটতে পারে, ব্যবস্থা কি নেওয়া হচ্ছে?
দেখো, প্রশাসনের তরফ থেকে অর্থাৎ কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল তিনি জানিয়েছেন যে বাম আমল থেকে বেশ কয়েকটি সেতু এই সুন্দরবনের যে প্রত্যন্ত এলাকা, সুন্দরবনের কুলতলির যে বিধানসভা, সেখানে বেশ কয়েকটি সেতু এই রকমভাবেই বিপজ্জনক অবস্থায় রয়েছে। প্রশাসনের তরফ থেকে যত শীঘ্র সম্ভব এই সব সেতুর যে সংস্কার, সেই সংস্কারের কাজ শুরু হবে। এই শানকিজাহান এলাকা থেকে গোপালগঞ্জে আসতে গেলে প্রত্যেকটি মানুষকেই এই দুর্ভোগের শিকার হতে হয়। বিশেষ করে যখন এই যে নৈপুকুরিয়া নদীতে যখন ভাটা পড়ে তখন কিন্তু আরও চরম দুর্ভোগের শিকার হতে হয়। কাদামাটি মারিয়েই তাদের খেয়া পারাপার করতে হয়, কারণ বাঁশের যে সেতু বানানো হয়েছে নতুন করে বলতে এই যে ভাটা হলে যে এই নদীর অবস্থাটা থাকে, তো আমাদের ওই পারে যাওয়া সম্ভব হয় না। তো যখন ভাটা থাকে তো স্কুলে ঠিকভাবে পৌঁছানো সম্ভব হয় না। তো কাঠের ব্রিজ বা কতদিনই বা চলতে পারে। এই কাঠের ব্রিজ এখন অবস্থা এতটাই খারাপ যে এখন যদি যাই, এখন এই অবস্থা যে একবার যদি পা পড়ে তো কেটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তো ইনফেকশন হয়ে যেতে পারে। তো আমাদের একটাই অনুরোধ যে এই কাঠের ব্রিজটা যেন সারানো হয়, যেটা এটা যেন অনেকদিন থেকে। দেখুন, আমাদের অনেকগুলো জেটি ঘাট এরকমই ছিল, আমরা ঠিক করেছি। তো শানকিজাহান এবং গোপালগঞ্জের মাঝখানে যে জেটি ঘাট দুটো রয়েছে, ওখানে জেটি দুটো খারাপ হয়েছে, আমরা খবর পেয়েছি এবং ইতিমধ্যে আমি পঞ্চায়েতকে বলেছি কিছুটা রিপেয়ার করে দেয়। এবং ভবিষ্যতে আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে ওখানে যদি আমরা পাকাপোক্ত জেটি করতে পারি তাহলে এই সমস্যাটা মিটে যাবে। তবে নদী যেহেতু স্রোত হারাচ্ছে, জেটি করলে আবার সেটা কাদার নিচে চলে যাচ্ছে, যখনই আমরা কোনো কাঠের বা রিপেয়ারিং করতে চাইছি সেটা চলে যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে নজর রাখবো, দেখাবো মালবাজারের ছবি, কিভাবে তিস্তার জলে মালবাজার ভাসছে, কারণ টানা বৃষ্টি আর সেই বৃষ্টিতেই এই বিপত্তি তৈরি হচ্ছে। একেবারে টোটগাঁও গ্রাম ভেসে যাচ্ছে, সিকিম পাহাড়ে টানা বৃষ্টি, কিন্তু কি ব্যবস্থা নেওয়া হচ্ছে রকির কাছ থেকে জানবো। রকি, এরকম পরিস্থিতি স্বাভাবিকভাবে সেখানকার মানুষজন তারা রীতিমতো বিপর্যস্ত। একদম সোনিয়া, তুমি যেমনটা বলে একদম সেই এলাকার মানুষ কিন্তু বিপর্যস্ত। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে এবং তার পাশাপাশি সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে কিন্তু তিস্তার জল বেড়েছে, যার ফলে সমস্যায় পড়েছে মালবাজার মহকুমার অন্তর্গত টোটগাঁও গ্রামের বাসিন্দারা। কারণ টোটগাঁও গ্রামে কিন্তু তিস্তার জল ঢুকে পড়েছে, কোথাও বা হাঁটু জল বা কোথাও কোমর জল। রাতের ঘুম উড়ে গিয়েছে সেই এলাকার মানুষের, কয়েকটি বাড়িও নদীগর্ভে চলে গিয়েছে। তাই তারা আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু ত্রাণ শিবির করা হয়েছে টোটগাঁও প্রাথমিক বিদ্যালয় এবং সেখানে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ত্রাণ শিবিরও খোলা হয়েছে। বেশ, बहुत सारा पानी घुस गया है, लगभग 20 घर नीचे का जो भी है पानी में पूरा अभी पानी है उस घर में। अभी वहाँ का जो भी आदमी था अभी वहाँ पे जा ही नहीं सकते, इतना मतलब हालत खराब हो चुका है। कहाँ जाएंगे, अभी जाने का तो कहीं जगह है ही नहीं। और अभी क्या करेंगे, यहाँ पर शिविर, यहाँ पर जो प्राइमरी स्कूल जो हमारे यहाँ पर है वहाँ पर सब इकट्ठा होकर बैठा हुआ है। इधर में 55-60 घर था ये लाइन पे, उधर का अभी इधर बगल में एक प्राइमरी स्कूल है, उधर में क्या है लेडीज और थोड़े छोटे छोटे बच्चे लोग, जेंट्स लोग तो इधर उधर दोस्त लोग का घर भी रह लेंगे, कोई नहीं, बट लेडीज बच्चे लोग तो थोड़ा दिक्कत ही होगा सर।